আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও দুটি মামলা হয়েছে। একটি গুম ও অন্যটি হত্যা মামলা। গুমের মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরী। সোহেল রানা নামে ভুক্তভোগীর করা মামলাটির মোট আসামি ২৫ জন। আর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলা এলাকার এজাহার হিসেবে গ্রহণ করতে কাফরুল থানাকে নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির। এজাহারে ২৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনকে আসামি করেছেন নিহতের ভাই রাজীব। ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনা তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসাবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণ আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হবে। আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম ৫ দিনে গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আন্দোলনের সময় ঢাকার সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবার এবং সারা দেশের মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান আসিফ নজরুল। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ ৩১ আগস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি ৩১ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। হত্যা মামলায় আটক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদেরকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ২ জন নিহত হয়। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী ও অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে মঙ্গলবার আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেছেন, অর্থের সুষ্ঠু ব্যবহার ও অর্থের অপচয় রোধ করা হবে। এছাড়া অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদন ও সরবরাহ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবো। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা, মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ।
আওয়ামী লীগ যে দুর্নীতি ও দুঃশাসনের পাহাড় গড়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হকের মতো মানুষই তার উৎকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার কোটা আন্দোলনে নিহত রংপুরের পীরগঞ্জের আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগ জনগণের উপর যে অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে, জনগণের বিজয়ই তার প্রমাণ। এর আগে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে কর্মীসহ এবং ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল, তারই ফলশ্রুতি হচ্ছে সালমানের প্রমাণ। যে দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়। দেশে স্বৈরশাসন পরিচালনায় অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সকল এমপি, মন্ত্রী ও আজ্ঞাবহ সরকারি কর্মকর্তাদের বিচার দাবি করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। শিক্ষার্থী সহ বিএনপি নেতাকর্মীদের যারা নির্বিচারে হত্যা করেছে, বাংলার মাটিতেই তাদের বিচার হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর পল্লবীতে এক বিক্ষোভ সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে আওয়ামী লীগের হামলার প্রতিবাদও দলটির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের আয়োজন। এতে অংশ নিতে মিরপুর 12 নম্বর সেকশন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হন পল্লবী রূপনগর থানার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মিরপুর 12 নম্বর সেকশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 6 নম্বর সেকশনে গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। এতে সংক্ষিপ্ত বক্তব্যে জনপ্রিয় নেতা আমিনুল হক আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিচার দাবি করেন। এই শেখ হাসিনার অবৈধ সরকারের সকল মন্ত্রী, এমপি, যত আজ্ঞাবহ কর্মকর্তা আছে, সকলের বিচার চাই আমরা। যারা গুলি করে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, যারা গুলি করে আমাদের সাধারণ মানুষকে এবং বিএনপির নেতৃবৃন্দকে গুলি করে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন আমিনুল হক। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা আমাদের পুলিশ প্রশাসনের ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। প্রতিটি পাড়া মহল্লা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দির পাহারা দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জনপ্রিয় এ সাবেক ফুটবলার। আগামীকালকেও সকাল 8টা থেকে সারাদিন ব্যাপী প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা অবস্থান নেবেন, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে আছেন শিক্ষার্থীরাও। মাঠে ফিরেছে বেশিরভাগ পুলিশ সদস্য। শিক্ষার্থীরা বলছেন, সড়কে প্রয়োজন ফুরালেই তারা পড়ার টেবিলে ফিরে যাবেন। আর পুলিশ যেন নিষ্ঠার সঙ্গে কাজ করেন, সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। উষা ফেরদৌস জানাচ্ছেন বিস্তারিত। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে 3 দিন ধরে। তবে এখনো শিক্ষার্থীদের সরব উপস্থিতি জানান দেয় নতুন প্রজন্মের দেশপ্রেম। ব্যস্ত থাকছেন সড়কের লেন ঠিক রেখে যানবাহন পরিচালনা করার। পুলিশ পুরোপুরি নেমে যাবে, সমস্ত কাজে তারা নিয়োজিত হয়ে যাবে। তারা যদি নেমে যায় তাহলে আমরা আর থাকবো না। সবাই পুরোপুরি দায়িত্ব পালন করে তাহলে আমরা উঠে যাবো আর কি। যদি তাদের কোনো কাজে আমরা হেল্প করতে পারি, আমরা সবসময় নিয়োজিত। কোথাও নাকি একটা দুর্ঘটনার নিউজও পাওয়া যায় নাই, এটা খুবই আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। আর পুলিশের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত বিএনসিসি সদস্যরা জানান, যতদিন প্রয়োজন ততদিনই পুলিশকে সহায়তা করবে তারা। আমাদেরকে যতক্ষণ থাকতে বলবে আমরা ততক্ষণ মাঠে থাকব। আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো আমরা। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনমানুষের যে ভোগান্তি ট্রাফিক নিয়ে, এটা দূর হবে, এটাই আমরা কামনা করছি। তবে বর্তমান সড়কের পরিস্থিতি নিয়ে স্বস্তি জানান সাধারণ মানুষ। রাস্তা বেশ ভালো আছে, লোকজন চলাচল করেও খুব সুবিধা পাচ্ছে। পুলিশের সাথে ছাত্ররা সহযোগিতা করতেছে, এতে পুলিশও ভালো। আমরা ট্রাফিকে আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে আমরা গত পরশু থেকে আমরা রাস্তায় আছি।
এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে আহত শিক্ষার্থীদের দেখতে যান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির মহাপরিচালক। পরে সাংবাদিকদের জানান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পাশে থাকবেন তারা। যেখানে ট্রাফিক পুলিশ চলে এসেছে সেই সমস্ত জায়গা থেকে আমরা উইথড্র করেছি। যে সমস্ত জায়গায় এখনও ট্রাফিক পুলিশ যেতে পারে নাই সেই সমস্ত জায়গায় আমাদের বিএনসিসি ক্যাডেটদের ডিউটি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের স্পেশালি বিএনসিসি ক্যাডেটদের যারা আহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খাদের কিনারায় থাকা আর্থিক খাত ও বিচার ব্যবস্থায় আস্থা ফেরানোই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশিষ্টজনেরা। বুধবার রাজধানীতে সিপিডি আয়োজিত আলোচনায় কথা উঠে আসে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহযোগী সংগঠনের নামে রাজনৈতিক ক্যাডার বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন। এমআর আসাদের রিপোর্ট। সংকট, রপ্তানি আয়ে ধীর গতি। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে ছাত্র শিক্ষক, অর্থনীতিবিদ, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপদানকারী ছাত্রদের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকারকে পরামর্শ দেন। এই উত্তরণটার আকাঙ্ক্ষা, তার দর্শন, এটা কিন্তু আমাদের একটু ভাবার একটা ব্যাপার আছে। এটা কেবলমাত্র অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ না, এটার মধ্যে একটা নৈতিকতা আছে, এটার মধ্যে একটা রাজনীতিও আছে। অ্যান্টি করাপশন কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে কমিশনের অভাব নাই, অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। রাজনৈতিক দলের লেজুর ক্যাডার সংগঠনের নিন্দা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য শুধুমাত্র রাতের অন্ধকারে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না যে সময়, তখন ব্লক রেট দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদের কাছ থেকে কিছু অর্থমূল্য রেখে ছেড়ে দেওয়া হবে। এই ন্যাস্টি একটা কাজ করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ঘটানো হলো। সরাসরি দলীয় মদদে ছাত্র সংগঠনগুলোর হাতে এই ধরনের শক্তি দিয়ে দেওয়া হয়, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও বেশি শক্তিশালী, তাহলে সেটা দেশের জন্য খুবই ক্ষতিকর। প্রপার ডকুমেন্টেশন দরকার, একদম সরকারিভাবে প্রপার ডকুমেন্টেশন দরকার, যাতে এই আন্দোলনটা যাতে হারায় না যায়। গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত না হলে এ পরিবর্তন অর্থবহ হবে না বলে মন্তব্য করেন আলোচকরা। আমরা কাগজে কি করব, পারহ্যাপস তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা আসলে ডেমোক্রেটিক ভ্যালুজ গুলো ধারণ করছি কিনা। আমরা ব্যাংক লুটপাটের কথা বলছি, সংকট কোথায় আসলে? কারণ আমরা ডেমোক্রেসি ধ্বংস করে এটাকে একটা অলিগার্কি বানিয়েছি। আমরা পুলিশকে নিয়ে যাবতীয় মানবাধিকার লঙ্ঘন করিয়েছি কেন আসলে? সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার আইন শৃঙ্খলা বাহিনীর দলীয় বাহিনীতে পরিণত হওয়ার নিন্দা জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো একটা রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু আর এটা রাষ্ট্রীয় বাহিনী থাকে নাই, এটা একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। দাঙ্গা রিপোর্টের মাধ্যমে যেন এদের বিচার করা না হয়, আমরা নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে। কর্তৃত্ববাদের জগদ্দল পাথর যাতে আর রাষ্ট্রের বুকে চেপে বসতে না পারে সেটি নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। এই জগদ্দল পাথরও আমাদের উপর চেপে বসেছিল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ব্যবসায়ীদের দাবি দাওয়া পূরণে দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আর সবাইকে এক হয়ে বিনিয়োগ বান্ধব দেশ গড়ার তাগিদ দিলেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার রিপোর্টে। দেশের বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর আয়োজনে এ সম্মেলনে যোগ দেন সকল খাতের ব্যবসায়ীরা। আমরা সবাই মিলে ব্যবসায়ী সমাজ, যে বিশেষ করে আমরা যেন একত্রে থাকতে পারি এবং এখানে যেন ডিভাইড অ্যান্ড রুল যেন না হয়। আমরা আমাদের মধ্যে কোনো বিভক্তিতে না গিয়ে আমাদের সমস্যা নিয়ে, আমাদের ব্যবসা নিয়ে আমরা কথা বলতে চাই। এ সময় দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ট্যাক্সের গভর্নমেন্টের বেতনভুক্ত কর্মচারী, সে তার কাজ করবে, তাকে আমি ইনসেন্টিভ কেন দিব? এটা একটা করাপশনের পলিসি প্রক্রিয়া। আমরা চাই সব জায়গায় সংস্কার, এনবিআর সংস্কার হয়েছে এবং আমি মনে করি বিসিসিআইতেও যদি আপনারা সংস্কার করেন, জেলা চেম্বারগুলি বলেন, ডিভিশনাল চেম্বারগুলি বলেন,
তারা কিন্তু তাদের এলাকা তাদের ব্যবসা বাণিজ্যের কণ্ঠস্বর হিসেবে আসবে। আমরা নিশ্চিত করছি যে দেখেন, সেনাবাহিনী নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছে, আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব গ্রহণ করছে, সহসাই সমাধান হয়ে যাবে। এতে আব্দুল আওয়াল মিন্টু বলেন, যে প্রতিষ্ঠান মানুষের জন্য প্রতিষ্ঠিত সেটিকে মানুষের কল্যাণেই কাজ করতে হবে। এজন্য বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি সহ নিরাপত্তার উপর জোর দেন তিনি। এখন তো সঞ্চয় করতেই পারবেন না, বরং আগে সঞ্চয় ভেঙে আপনি এখন খেতে হবে। তাতে দেশের সঞ্চয় কমে যাচ্ছে। সঞ্চয় যদি কমে যায় তাহলে বিনিয়োগ কখনো বাড়বে না। বিনিয়োগ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমার সামাজিক নিরাপত্তা, আমার দৈনন্দিন জীবনের নিরাপত্তা, আমার সয় সম্পত্তি রক্ষা করা নিরাপত্তা। তো একটা দেশে যদি সেই নিরাপত্তা না থাকে, নিজের অধিকার না থাকে, তাহলে সেখানে তো কেউ বিনিয়োগ করবে না। এ সময় মূল্যস্ফীতি ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান ব্যবসায়ী নেতারা। গণতন্ত্রের প্রাথমিক পদক্ষেপ হল অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এবং যেই সরকার জনগণের নিকট জবাবদিহি থাকতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। রাজধানীর মিরপুর মডেল থানায় কাজে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্র জনতা। বুধবার মিরপুর মডেল থানা ও আশপাশে শৃঙ্খলা ফেরানোর কাজে থাকা ছাত্ররা পুলিশ সদস্যদেরকে নির্ভয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য আশ্বস্ত করে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্ররা রাজনীতির রাহুমুক্ত হয়ে পুলিশদের জনগণের জানমালের নিরাপত্তা সেবা দেওয়ারও আহ্বান জানান। আমাদের পুলিশের কাছে একটাই দাবি, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে যেটা জনগণ এবং দেশের স্বার্থে যেটা উন্নতি বা যেটা ভালো সেটা বিশ্লেষণ করেই কাজ করবেন। আদর্শ পুলিশ ব্যবস্থা দেখতে চাই, যেখানে দুর্নীতি, ঘুষ এগুলো মুক্ত পুলিশ ব্যবস্থা হবে। আমরা সবাই একটা নতুন স্বাধীন রাষ্ট্র চাই, ওনাদের কাছে এটাই প্রত্যাশা। বাংলাদেশের পুলিশ প্রত্যেকটা মানুষের পুলিশ, প্রতিটা জনতার পুলিশ। আমরা চাই সমতা, এই জায়গায় কোনো ভেদাভেদ নাই, সেবার দরজা সবার জন্য খোলা, এখানে সবাই যেন যথাযথভাবে সেবা পায়। সারা দেশের সকল পর্যায়ে স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে মুভ টু ডিজি হেলথ কর্মসূচি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। একদিকে বিগত 14 বছরে সারা দেশের স্বাস্থ্য ক্যাডারদের শূন্য পদায়ন, অন্যদিকে অ্যাডহক ভিত্তিতে অবৈধ নিয়োগ ও পদায়ন করা হয় বলেও জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম সহ স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের 6টি ছাত্রাবাস। 2015 সালের 16 ডিসেম্বর ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর বন্ধ হয়ে যায় 4টি ছাত্রাবাস ও 2টি ছাত্রীনিবাস। বাড়তি খরচে শিক্ষার্থীরা থাকছেন মেসে। দীর্ঘ 9 বছর পার হলেও এখনও এসব ছাত্রাবাস খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছেন তারা। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা হোস্টেল। ঢোকার পথেই ঝোপঝাড়, জানালার গায়ে জমেছে ময়লা, খসে পড়ছে পলেস্তার, ভেতরে উকি দিলে উৎকট গন্ধ। 96 বছর আগে তৈরি হওয়া ভবনটির দেয়াল জুড়ে শ্যাওলা পড়ে গেছে। এখন জীর্ণ দশা হলেও একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল এটি। কিন্তু 6.5 বছর ধরে হলটি একেবারে নিষ্প্রাণ পড়ে আছে। কোনো শিক্ষার্থীর পায়ের ছাপও পড়েনি এতে। দূর থেকে যারা আসে এদের ক্ষেত্রে চট্টগ্রামে অবস্থান করে পড়াশোনা করাটা অনেক টাফ হয়ে যায়। অনেক দূরে দূরে জায়গা আছে, ওদেরকে কি করতে হয়, হয় মেসে থাকতে হয়, না হয়তো প্রাইভেট হোস্টেল থাকতে হয়। এখন প্রাইভেট হোস্টেল থাকার কারণে যেটা হয় অনেক বেশি কষ্ট। হল না থাকার কারণে আমরা যারা চট্টগ্রাম কলেজে প্রায় 18 থেকে 19,000 স্টুডেন্ট আছি, স্টুডেন্টদের আসলে আর্থিক যোগানটা সবাই মধ্যবিত্ত পরিবারের অধিকাংশই হওয়াতে আর্থিক যোগানটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। শুধু শেরেবাংলা ছাত্রাবাস নয়, চট্টগ্রাম কলেজের ছাত্রদের আরও 2টি ছাত্রাবাস ও 2টি ছাত্রী নিবাসের মূল ফটকে এখন তালা ঝুলছে। ক্ষয়ে যাচ্ছে দেয়াল, চৌকি, চেয়ার, টেবিল, পানির কল, শৌচাগার সব নষ্ট হয়ে গেছে অযত্ন আর অবহেলায়।
আবাসন সুবিধা থেকে বঞ্চিত হাজারো শিক্ষার্থী। বিভিন্ন পলিটিক্যাল সমস্যা ছিল, ওনারা অনেক সিট দখল করে রাখতো, ফলে আমরা বসার সুযোগটা পেতাম না। এখন যারা আসছে তারাও ঠিকভাবে বসার সুযোগটা পায় না। সিট সংখ্যাগুলো যদি বাড়ানো হয় বা আমাদের দিকে তাকায় যদি আমাদের অন্যটাকে ফিল আপ করা হয়, তাহলে আমাদের সবার জন্য খুব মঙ্গল করে এটা। ছাত্রী নিবাসগুলো এরই মধ্যে খুলে দেয়া হয়েছে, তবে ছাত্রদের শেরে বাংলা ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস এখনো ব্যবহারের অনুপযোগী বলে জানালেন কলেজ অধ্যক্ষ। আমাদের অডিটোরিয়ামে যদি আমরা সব ছাত্রকে আনতে চাই, ইন্টারের ছাত্রদেরকে সবাইকে, যেমন আমাদের নবীন বরণে আমাদের ইন্টারের ছাত্রদের বসতে চাইলেও ইন্টারে আমাদের আসন সংখ্যা আছে সায়েন্স আর্টস মিলিয়ে প্রায় 1040 জন, তাহলে আমাদের 1040 জন ছাত্রকে বসানোর কোনো ব্যবস্থা নেই। ওখানে বড় 400 জন হয় অ্যাকোমোডেশন। এত বড় কলেজে 1000 আসন বিশিষ্ট কমপক্ষে একটা অডিটোরিয়াম হওয়া দরকার। চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস বন্ধ থাকার ফলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীদের থাকতে হচ্ছে মেসে। এতে করে খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের অফিসে হামলা চালিয়ে গুলিসহ 12টি আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা। কালিয়াকৈর থেকে আলহাস হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই আনন্দে সারা দেশে বিজয় ও আনন্দ মিছিল করে শিক্ষার্থী জনতা ও বিভিন্ন সংগঠন। এ সুযোগে একদল দুষ্কৃতিকারী বিভিন্ন সরকারি দপ্তরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এদেরই একটি গাজীপুর বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ ও চন্দাবিট অফিস। তাণ্ডব চালানোর পাশাপাশি অফিসের আসবাব, মালামাল, নথিপত্র, যানবাহন ও আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। রড, অ্যাঙ্গেল ইত্যাদি নিয়ে ওত্রা অফিসে, রেঞ্জ অফিসে প্রবেশ করে রেঞ্জ অফিসে সংরক্ষিত অস্ত্র এবং গোলাবারুদ লুট করে নিয়ে যায়। গ্লাস, দরজা সব ভেঙে তছনছ করে ফেলেছে। তখন আমরা পাশে দূর থেকে দেখছি, দেখার পর অস্ত্রগুলো নিয়ে গেছে ওই সময়ে এবং আগুন দিয়ে চলে গেছে। আতঙ্কের ভিতরে আছি, তারা কখন কোথায় আমাদেরকে, আমার অফিসার, আমার কলিগ ভাইরা যারা যারা আছেন তাদেরকে কোথায় কে আক্রমণ করে, এই আতঙ্কের ভিতরে আমরা দিন যাপন করতেছি। অস্ত্র না থাকায় আতঙ্কে দিন যাপন করছে বন কর্মকর্তা কর্মচারীরা। দুষ্কৃতিকারীরা সব অফিসটা, রেঞ্জ অফিসকে তছনছ করে সবকিছু ভেঙে চুরে সবকিছু নিয়ে আর কি চলে যায়। আমরা খুব আতঙ্কগ্রস্ত আছি এবং ভয়ে দিন যাপন করতেছি। আমাদের এই সুযোগে জবরদখলকারীরা বন বিভাগের বনভূমি জবরদখল করতেছে। আমরা সকলের সহযোগিতা কামনা করতেছি। অস্ত্র ও গুলি উদ্ধারে ঊর্ধ্বতন মহলের সহায়তা চেয়েছেন তিনি। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। কানাডার টরন্টোয় চলছে ওয়ার্ল্ড ওয়াটার কংগ্রেস। চলছে সারা বিশ্বের পানি ব্যবস্থাপনা ও কলাকৌশল বিষয়ক মেলা। প্রতিদিনই থাকছে সেমিনারে বিশেষজ্ঞরা বলছেন বাসযোগ্য পৃথিবীর জন্য সুষ্ঠু পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। টরন্টো থেকে বিস্তারিত জানিয়েছেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট। ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন IWA আয়োজিত অনুষ্ঠিত হচ্ছে ওয়াটার কংগ্রেস এবং এক্সিবিশন টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অংশ নিয়েছে সারা বিশ্বের কমপক্ষে প্রায় 5000 মানুষ। এই 5000 মানুষ আসলে একেবারেই সাধারণ নন, তারা পানি নিয়ে কাজ করেন, পানি বিশেষজ্ঞ রয়েছেন, সাংবাদিকতা যারা আছেন তারাও ইতিমধ্যে রয়েছেন। মূল জায়গাটি হচ্ছে যে সারা পৃথিবীতে পানি ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। যাদের অনেক বেশি পানি আছে কিন্তু তাদের এত বেশি লবণ পানি যে পানি তারা খাবার যোগ্য করে তুলছে, তাদেরকে অনেক সংগ্রাম করতে হচ্ছে। আবার আমাদের মতো দেশ বাংলাদেশ, আমরা জানি ঢাকার চারপাশে অনেকগুলো নদী, কিন্তু এখনো আমরা 70% পানি মাটির নিচ থেকে তুলি এবং খুবই দুঃখজনক যে তার 25% পানি আবার আমরা ব্যবহার করতে যে আমাদের সার্ভিস, যে ইউটিলিটি সার্ভিস, সেখানকার অদক্ষতার কারণে 25% পানি আবার নষ্ট করে ফেলি। এই বিষয়গুলো যেন আর পৃথিবীতে না ঘটে, কারণ পানি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেটি খাবার যোগ্য পানি সেটির অভাব দেখতে পাচ্ছে, লবণ পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা যেমন যদি বলি সুন্দরবন থেকে আমাদের লবণ পানির পরিমাণ সেটি আমাদের মূল স্থল ভাগের দিকে যেভাবে আসছে। তো আমি কালকে এখানে কথা বলেছিলাম আমেরিকা, ডেনমার্ক, সুইজারল্যান্ড, প্যারিসের একজন বিশেষজ্ঞ যারা নেচার বেসড সলিউশন নিয়ে কাজ করেন। তারা বলতে চাইছেন যে
ওয়াটার ট্রিটমেন্ট অনেকভাবেই করা সম্ভব না, নিত্য নতুন প্রযুক্তি নানাভাবেই আসতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে সোর্সকে প্রোটেক্ট করতে না পারলে সামনের দিনগুলোতে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন শেষ পর্যন্ত তাদেরকে যে সোর্সটা ওয়াটারের মূল সোর্স তাকে প্রোটেক্ট করতে হবে, সে যেন নষ্ট না হয় সেটিকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। এবং আমার তখনই মনে হয়েছে যে আমাদের ঢাকার চারপাশে যে 4টি নদী তুরাগ, বালু, বুড়িগঙ্গা, শীতলক্ষা এমনকি ধলেশ্বরীও সেগুলো যেভাবে দূষিত হচ্ছে এবং দিনকে দিন আমরা দেখছি যে আমাদেরকে কখনো মেঘনা কখনো পদ্মার থেকে পানি নিয়ে এসে ঢাকা শহরের যে প্রায় 2 কোটি মানুষ তাদেরকে পানি সরবরাহের ব্যবস্থা করার চিন্তা করতে হচ্ছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। এখানকার বিশেষজ্ঞরা বলছেন এই যে সোর্সকে প্রোটেক্ট করতে না পারলে নেচার বেসড সলিউশন সম্ভব না এবং কোনোভাবেই শুধু প্রযুক্তি দিয়ে এই সামনের যে পানির যে যুদ্ধ, পানির যে রাজনীতি সেটি মোকাবেলা করা সম্ভব হয় না। এই ছিল আজকে এই ওয়াটার কংগ্রেসের 3য় দিনের মতো অনুষ্ঠান এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের নানান ধরনের মানুষ তারা পানির ব্যবহার, পানির দূষণ রোধ, গ্রাউন্ড ওয়াটার রিলেটেড, আন্ডারগ্রাউন্ড ওয়াটার অনেক বিষয় নিয়ে এখানে তারা কাজ করছেন এবং তারা নানান ধরনের উপযোগিতা তৈরি করেছেন কিভাবে মানুষ ভালো পানির সাথে সার্ভাইভ করতে পারবে। এই ছিল এখন পর্যন্ত টরন্টো থেকে।